ইস, সবার চাকরি চলে গেল, পুরো প্যানেল বাতিল। যারা অযোগ্য তাদের চাকরি বাঁচাতে গিয়ে যারা যোগ্য তাদেরকেও বিপদে ফেলে দেওয়া হলো। আর ইনার তো কোনো ক্ষমা নেই, ইনার তো কোনো ক্ষমা নেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এসএসসির দুর্নীতির যে মামলা, 26,000 চাকরির যে মামলা, তাতে রায় দিয়েছে। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা করেছিল পুরো প্যানেল বাতিলের, প্রায় 26,000, 25,753 সংখ্যাটা, তো সেটাকেই কার্যত মানে বহাল রেখে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ, পুরো প্যানেল বাতিল, পুরো প্যানেল বাতিল, কারণ আলাদা করা যাচ্ছে না। আলাদা কি করে করা যাবে? যাদের আলাদা করে দেওয়ার কথা তারাই তো করতে চায়নি। কলকাতা হাইকোর্ট কেন প্যানেল বাতিল বলেছিল? কারণ কলকাতা হাইকোর্ট অনেকবার জানতে চেয়েছিল যে বলুন 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 কত অযোগ্য বলুন না, একটু খতিয়ে দেখে। এসএসসি পরীক্ষা নিয়েছে, সুপারিশ করেছে, তো ডকুমেন্ট থাকবে, তো সেই সব দেখে শুনে বলুন না কত অযোগ্য কত যোগ্য, করে একটু আলাদা করে দিন না। রাজ্য সরকার এসএসসি করেনি। আমি কালকে বলেছি এই সব বিষয়ে যে এরা চেয়েছিল যে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকেও বাঁচিয়ে দেব, যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকেও বাঁচিয়ে দেব। সেজন্য আমরা আলাদা করব না। আমরা বলবো ডকুমেন্ট নেই, পুরনো হয়ে গেছে, ওএমআর শিট নেই, এইসব গোলেমালে কাটিয়ে দেব। আর কোর্ট কি সবার চাকরি বাতিল করে দেবে? কোর্ট নিশ্চয়ই ভাববে যে অযোগ্যদেরকে বাদ দিতে গিয়ে যোগ্যরাও মানে সমস্যায় মানে পড়ে যাবেন, সেটা হতে পারে না। ফলে যেটা খুব জোর হতে পারে, সরকার পক্ষকে খানিকটা ভৎসনা করে বকাঝকা করে বলে দেবে ঠিক আছে এবার ছেড়ে দিলাম, পরের বার যেন না হয়। আর হয়তো কিছু বলবে, চড় থাপ্পড় দেবে, তো ওটা আমরা হজম করে নেব। কিন্তু মানে চাকরি বাতিল হলে তো সমস্যায় পড়ে যাব, কারণ অনেক তো মালটাল মানে পয়সা করে তো নেওয়া হয়েছে। তো সরকার পক্ষ এসএসসি এবং বুঝতেই পারছেন কোত্থেকে সব চলেছে, ডিরেকশন কোত্থেকে এসেছিল, তারা কিন্তু অযোগ্যদেরকে আলাদা করার ক্ষেত্রে যে মানে ব্যাপারগুলো সেগুলো তারা করতে চায়নি। তারা গোলেমালে কাটিয়ে দিয়ে সবার চাকরি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এই চেষ্টাও হয়েছিল যারা রাস্তাতে মুভমেন্ট করছেন, যাতে করে তারা মুভমেন্ট না করেন যোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে আলাদাভাবে ঢুকিয়ে দিয়ে মানে চাকরিতে ঢুকিয়ে দিয়ে পুরো মুভমেন্টটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং তার জন্যে আলাদা করে পোস্ট ক্রিয়েট করার একটা প্রস্তাব পাশ করানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সে প্রস্তাব পাশ করেছিলেন, কিন্তু সেটা নিয়ে তো জানেন অনেক কিছু হয়েছে। সেটা নিয়েও একটা এনকোয়ারির অর্ডার হয়েছে কোর্টের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও, তো সেটা শেষ পর্যন্ত পারেনি। তো এখন কি হলো দর্শক? অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, যে যেহেতু যোগ্যদেরকে বাদ দিতে পারবে না, আর আমরা যেহেতু বলে দিচ্ছি যে আমরা পারবো না আলাদা করতে, এই সমস্যা সেই সমস্যা, ফলে কোর্ট সবাইকে রেখে দেবে, মাঝখান দিয়ে আমরা সব বেঁচে যাব, অযোগ্যদের চাকরিগুলো বাঁচিয়ে দিও। কিন্তু সেটা করতে গিয়ে আজকে কীরকম হয়ে গেল দর্শক দেখুন তো। এবার কোর্ট কী করলো? তুমি আলাদা করতে পারছো না, তুমি আলাদা করতে পারছো না, তাহলে ঠিক আছে পুরো বাতিল করে দাও, আবার নতুন করে পরীক্ষা নাও। যখন আলাদা করতে পারছো না বলছো, তোমার আলাদা করার কথা, আর অযোগ্যরা চাকরি করবেন সেটা তো হতে পারে না। সুতরাং চলো তাহলে পুরো প্যানেল বাতিল, পুরো প্যানেল বাতিল। তো ফলে দর্শক এটা কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে শাসক সরকার, এসএসসি, মুখ্যমন্ত্রী, তাদের জন্য তারা কিন্তু চাইলে কিন্তু আলাদা করতে পারতেন। এটা আমার কোথাও আমি অন্তত বিশ্বাস করি, তারা চাইলেই কিন্তু আলাদা করতে পারতেন। কারণ এই চাকরিগুলো দেওয়ার জন্য একটা আলাদা অফিস পর্যন্ত তৈরি করা হয়েছিল, নিশ্চয়ই জানেন, তদন্তে উঠে এসেছিল। এই সব চাকরিগুলো, ওই অবৈধ নিয়োগগুলো করার জন্য একটা আলাদা অফিস পর্যন্ত তৈরি করা হয়েছিল। ফলে ডকুমেন্ট নেই সেটা হতে পারে? সব ডকুমেন্ট আছে। আসলে এত টাকা তারা তুলেছেন, টাকা ফেরত দেওয়া, তারপরে কেলেঙ্কারি এসব আছে বলে আলাদা করতে পারবো না, ডকুমেন্ট নেই, কি করব, এইসব বলে টলে। আর যোগ্যদের চাকরি তো বাতিল তো সহজে কোর্ট করবে না, ফলে ওদের সঙ্গে গোলেমালে বেঁচে যাব। তো এটা করতে গিয়ে এখন বিপদ হয়ে গেল। কোর্ট যে এই সিদ্ধান্তটা নিয়েছে সবার চাকরি বাতিল, সেটাও যে কোর্ট যে খুব আনন্দের সঙ্গে নিয়েছে তা না।
কোর্টকেও হয়তো ভাবতে হয়েছে বা ভেবেছে যে কী করব, উপায় তো নেই। এখন যোগ্যদের চাকরি রাখতে গিয়ে তাহলে সবার চাকরি রেখে দিতে হবে, অযোগ্যদের চাকরি রেখে দিতে হবে। বরং যদি পুরো বাতিল করে দিই, যারা যোগ্য, তাদের যোগ্যতা আছে, তারা ফের চাকরি পেয়ে যাবেন। কিন্তু অযোগ্যদেরকে বাদ দেওয়া গেল, হয়তো সেই ভাবনা থেকে এটা করা। কলকাতা হাইকোর্টে সেটা করেছিল, সেটাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে এটা ম্যাসিভ একটা দুর্নীতি হয়েছে। কিন্তু এটাও ভাবতে হবে, যারা যোগ্য, যারা চাকরি করছিলেন, পরীক্ষার সুযোগ হয়তো তারা পাবেন। আমি দেখছিলাম বলা হয়েছে যে যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে অতিরিক্ত সুযোগ দিতে হবে। চাকরির বয়স পেরিয়ে গেলেও যারা চাকরি করছিলেন যোগ্য, ওই যে লিস্ট কিছু আর কি হয়েছে বা আরও কোনোভাবে করা, মানে এটা ব্যাপার আছে। এখন একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিন্তু লিস্টের বাইরেও অনেক আছে। তো যারা লিস্টেড মানে অযোগ্য হিসেবে, তাদের ক্ষেত্রে তো কড়া স্টেপ তো বলে দেওয়া হয়েছে। এবার যারা লিস্টের বাইরে, তাদের মধ্যে যোগ্যরা থাকবেন, মানে যোগ্যরাও থাকবেন, কিন্তু তাদের মধ্যে কত যোগ্য কত অযোগ্য সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ। আর যাদের লিস্টেড করা হয়েছিল, যে এই সংখ্যাটা প্রথম দিকে সংখ্যাটা যেটা দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে কড়া স্টেপ নেওয়া হয়েছে যে তারা তো চাকরিতে আর বসতে পারবেনই না, চাকরি পেতে, আর তাদের বেতন ফেরত দিতে হবে। কিন্তু এটা কি হলো? যদি পুরোপুরি আলাদা করে দেওয়া যেত, তাহলে যারা যোগ্য তাদের চাকরিগুলো এইভাবে এক লটে চলে যেত না। কিন্তু একটা অংশ বলা হয়েছে, আর একটা অংশের সম্পর্ক ক্লিয়ার ধারণা দেওয়া হয়নি, ফলে গোলমাল ব্যাপার। সেই জন্য সবার চাকরিটা চলে গেল, এই মুহূর্তে চলে গেল। এবার যেটা বলছি দর্শক, যখন পরীক্ষাটা হবে, যোগ্য হয়তো মানে অনেকে চাকরি করছিলেন, কিন্তু তারা কি তাদের সেই যোগ্যতার পরিচয়টা পরের পরীক্ষাতে চাকরির ক্ষেত্রে সেটা কি দিতে পারবেন? তারা দিতে পারবেন? ধরুন মাধ্যমিক আমরা অনেক দিন আগে পরীক্ষা দিয়ে পাশ করেছি, সেই সময় মাধ্যমিকের পরে আরেকবার মাধ্যমিক দিতে বললে পাশ করে যেতাম। এখন আমরা মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ করে এতদিন চলে এসেছি, মাধ্যমিক আমাদের কাছে খুবই তুচ্ছ মনে হবে, মানে যেহেতু আমরা এত দূরে চলে এসেছি। কিন্তু আমাদেরকে যদি মাধ্যমিক পরীক্ষা এখন দিয়ে পাশ করতে বলা হয়, আমরা কি সবাই পাশ করতে পারবো? সুতরাং চাকরির পরীক্ষা তারা দিয়েছেন, কবে করেছেন, তারা স্কুল লেভেলে চলে এসছেন, পড়াশোনা মানে ক্লাস করছিলেন, সব ঠিক আছে। কিন্তু আবার সবার সব সময় অনেক ধরনের ভালো ছেলে মেয়ে, পরীক্ষা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। ফলে যারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা পেয়েছিলেন, তাদের পরীক্ষা যে সবসময় ভালো হবে, ইন্টারভিউ যে সবসময় ভালো হবে, সেটাও তো নিশ্চিত না। ফলে তারা হয়তো পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবেন, কিন্তু চাকরিটা কি আবার তারা পাবেন, মানে সেই যে নিশ্চয়তা, সেটা কি তারা কখনো ভাবতে পারবেন? ফলে তারাও বিপদে পড়ে গেলেন, জাস্ট বিপদে পড়ে গেলেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বা সরকারের এই যে উদ্দেশ্য ছিল অযোগ্যদেরকে বাঁচিয়ে দেব, তার জন্য তারাও বিপদে পড়ে গেলেন, তাদেরকে বিপদে ফেলা হলো। তো সেই জন্যে এই রায়ে না খুব হাসতে পারছি, না মানে কাঁদতে পারছি, মানে কেমন টাইপের হয়ে গেছে। তবে দুর্নীতির বিরুদ্ধে একটা বড় স্টেপ, সেটা পরিষ্কার। এই রাজ্যে যে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছ থেকে আরও, আর তার বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ, এটা দরকার ছিল, এই ধাক্কা দরকার ছিল। সেদিক দিয়ে আমরা বলবো, সেদিক দিয়ে আমরা খুশি। কিন্তু যে যোগ্যদের কি হবে, এটা আমাদের মধ্যে একটা ভাববার, আমরা খুবই মানে সমব্যথী। যারা যোগ্য, যারা চাকরি করছিলেন, তাদের চাকরিটা চলে যাওয়াতে এটা তাদের পাশে আরামবাগ টিভি থাকবে, তাদের বিষয়ে আরামবাগ টিভি আওয়াজ তুলবে, সেটা বলতে পারে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, খারাপ ভালো মিলিয়ে আজকের অর্ডার। তবে দুর্নীতির বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন কি হবে দর্শক, এখন কি হবে? আমি তো বলবো, যদি এর সঙ্গে শাস্তি দেওয়ার মতো কোনো সুযোগ থাকতো, তাহলে মুখ্যমন্ত্রীকে সবার আগে জেলে ভরে দেওয়াটা উচিত আজকের এই অর্ডারের পরে। যে আপনি, আপনার সরকার যে কাজটা করেছে, অত্যন্ত অন্যায় কাজ করেছে, এবং আপনি এটাকে মদদ দিয়েছেন, আপনি এটাকে ধামাচাপা দিয়েছেন, আপনি এটাকে জাস্ট একটা ভুল বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন, এবং আপনার জন্য পুরো প্যানেল বাতিল করতে হলো। আপনার নিজের উদ্যোগে যদি এটাকে প্রথম থেকেই ব্যবস্থা নিতেন, এই পর্যায়ে যেত না। সুতরাং আসল কালপ্রিট, অন্যায়কারী, অপরাধী যদি কেউ হয়ে থাকেন, আপনি তাদের মধ্যে অন্যতম বলে এনাকে এই মুহূর্তে জেলে ঢুকিয়ে দেওয়াটা উচিত ছিল, এই প্যানেল বাতিলের সাথে সাথে। তো সেটা তো শুনিনি। এখন এই সব জট কী করে কাটবে, তার কিছু ডিরেকশন দেওয়া হয়েছে। যারা যোগ্য তারা কীভাবে পরীক্ষাতে বসবেন, যারা রাস্তাতে ঘুরছেন যোগ্য তারা কীভাবে আসবেন, এইসব নিয়ে কিছু ডিরেকশন এসছে। আমি সেগুলো ডিটেলস আরও পরে
আপনাদেরকে বলবো, তবে এক মহা বিপদ। এবার এই যে বিপদটা এসছে, তার মানে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরও কিন্তু এই কালীঘাট যাওয়া উচিত, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে আপনার জন্য, আপনার সরকারের জন্য আজকে আমাদের এই বিপদটা এসছে। আর একটা তাদের জন্য বলবো, যারা টাকা পয়সা দিয়ে চাকরি করছিলেন, এখন তো তারা মানে প্রতারিত হয়ে গেলেন, তাদেরও কিন্তু টাকা পয়সা ফেরত চাওয়াটা উচিত। তারা যে কাজটা করেছেন অন্যায় কাজ করেছেন, কারণ অর্থের বিনিময়ে চাকরি নেওয়াটা অন্যায় ছিল, অন্যায় করেছেন। কিন্তু তবুও তাদের সাথ আরামবাগ টিভি দেবে যখন তারা টাকা আদায় করার জন্য ছুটবেন, যাকে যাকে টাকা দিয়েছেন তাদের বাড়িতে তাদের সাথ আরামবাগ টিভি দেবে। তারা অন্যায় করেছেন আমি মানছি, কিন্তু তারাও শিকার হয়েছেন। আসলে এমন একটা ফাঁদ তৈরি করা হয়েছিল, যারা টাকা দিয়ে চাকরি করছিলেন, এই না যে তারা একেবারে সবাই অযোগ্য, তারাও অনেকে যোগ্য, তাদের অনেকের মেধা আছে, পয়সাও আছে, চাকরি হচ্ছিল না সিস্টেমে, তারাও টাকা দিতে বাধ্য হয়েছেন। আবার অনেকের পয়সা নেই, জমি জায়গা আছে, মায়ের গহনাগাটি সেগুলো বিক্রি করে দিয়েছেন, যে মেধা আছে, আমি চাকরি করার যোগ্য, কিন্তু হচ্ছে না, সব তো আমার পেছনের লোকেরা সব চাকরি পেয়ে যাচ্ছেন। তারাও ওই ফাঁদে পড়ে গেছেন, তারাও ভাবতে পারেনি যে এইরকম অর্ডার কখনো হতে পারে। তারা হয়তো অনেকে ভালো করে ছেলে মেয়ে, তো সেই জন্য তবুও অর্থের বিনিময়ে চাকরি পাওয়াটা, এটাকে কখনো সাপোর্ট করা যায় না, এটা আমরা কখনো সাপোর্ট করতে পারি না নীতিগতভাবে। তারপরেও বলবো, যদি তারা এই টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে তারা এগোন, আরামবাগ টিভি তাদের পাশেও থাকবে, যেমন যোগ্যদের পাশে থাকবে। তারা আওয়াজ যখন তারা তুলবেন, এবং আমরা চাই তাদের চাকরি হোক, পুনরায় তাদের চাকরিটা হোক, মেধার ভিত্তিতে চাকরিটা হোক, এবং চেষ্টা করতে হবে যারা যোগ্য ছিলেন তাদের একজনেরও চাকরি না যায়, মানে এখন তো চলে যাবে, মানে একজনও না এরকম হন যে তাদের চাকরিটা হলো না, প্রত্যেকের চাকরিটা যেন হয় সেই ব্যবস্থা করতে হবে নিখুঁতভাবে। কিন্তু আর একটা ভাবতে হচ্ছে, এই যে আবার নতুন করে পরীক্ষা দিয়ে চাকরির কথা বলা হচ্ছে, সেটাও কি এরা ঠিকমতো করে চাকরিটা নেবে, নাকি সেখানেও আবার কারচুপি করবে, সেখানে ওই অযোগ্যদেরকে ঢুকিয়ে দেওয়ার কোনো একটা ব্যবস্থা করবে, যোগ্যদেরকে ওই করে দিয়ে, তাই না? এদের উপরে পুরোপুরি ছেড়ে দিলে এরা আবার দুর্নীতি করবে। আমি সেই জন্যই তো বলছি যে এই ধরনের ব্যবস্থাপনা, মানে এইগুলোকে বন্ধ করতে গেলে কড়া স্টেপ দরকার আছে। যেমন চাকরিজীবীরা সব বলি হয়ে গেলেন, শুধু এখানেই থেমে থাকলে হবে না, যাদের জন্য বলি তাদেরকে আগে বলি করতে হবে, যাদের জন্য তাদেরকে মানে করে দিতে হবে, তাদেরকে বলি না, মানে যাদের জন্য এটা হয়েছে তাদের শাস্তি দিতে হবে, তাদেরকে কড়া শাস্তি দিতে হবে, তা না তারা আবার করবে। মানে তারা করলেন অন্যায়, তারা সুবিধা নিলেন, তারা টাকা পয়সা নিলেন, আর এখন শুধু ভুগবেন চাকরিজীবীরা, এটা হতে পারে না। যাদের জন্য এটা হলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাই, এটা আমাদের দাবি থাকলো। আর কি, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক, যারা শিক্ষিত সমাজের আছেন তারাও বুঝতে পারছেন যে রাজ্যটা সর্বনাশ করে দিয়েছেন। এই এত চাকরি বাতিল, এরপর স্কুলগুলো কী হবে, কি চলবে কে জানে। এমনিতেই স্কুলের যা হাল তো আমরা জানি। সুতরাং যদি এই সরকার কন্টিনিউ করে, সামনে ভোট এসছে 26, তার মানে 26-এ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো মূল্যে এই সরকারকে উৎখাত করতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। এটা তো শুধু স্কুলের চাকরি, সব ক্ষেত্রে যদি তদন্ত করেন দেখবেন সব এক কেস, সেখানেও দেখবেন দুর্নীতি, আরও যে সব সেক্টর রয়েছে সরকারি চাকরির। সুতরাং যদি এই অবস্থার পরিবর্তন ঘটাতে হয় বাংলাতে, তাহলে সবার আগে আইনি যা হওয়ার তো হচ্ছে সে হোকগে, কিন্তু রাজ্যের মানুষকে তার ভোটাধিকার যেটা রয়েছে তার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে এই সরকারটাকে যত দ্রুত সম্ভব উপরে ফেলে দেওয়া যায়, নাহলে কিন্তু খুব মুশকিল। যে ঘটনা এটা হলো, আজকের যে অর্ডারটা হলো, এর পরেও যদি এই সরকার টিকে যায় 26-এ, তাহলে অ্যাটলিস্ট আর বাঙালি বলে কাউকে পরিচয় দেবেন না, বাইরে গিয়ে আর কাউকে বাঙালি বলে পরিচয়টা দেবেন না। সুতরাং সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে কোনো মূল্যে এই সরকারকে উৎখাত করা। যেটা হয়েছে এটা তো আজকের পর থেকেই একটা বিরাট মুভমেন্ট রাজ্য জুড়ে শুরু হয়ে যাওয়াটা উচিত। আমি জানি না কোন পর্যায়ে যাবে, দেখা যাক। কিন্তু এই সরকারের আর কোনো ক্ষমতায় থাকার অধিকার নেই। মানে ওনার যদি মিনিমাম লজ্জা থাকতো, আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাটা উচিত ছিল। এই রায় সামনে আসার পরে এই যে এত না ভুল, এটা কিছু না, এটা উল্টোপাল্টা বলে যে সাফাই দেওয়া হচ্ছিল, হাইকোর্টে এরকম অর্ডার করছে, হ্যাঁ ভাই বিজেপির বিচারপতি, এই যে বলা হচ্ছিল, আজকে সুপ্রিম কোর্ট যখন অর্ডারটা করেছে, কই বলুন না দেখি এই অর্ডার মানি না, বলুন দেখি। আপনার উচিত
আপনার উচিত আজকের পর থেকে পদত্যাগ করে চলে যাওয়া, কিন্তু আপনি তো করবেন না, আপনি তো নির্লজ্জ, করবেন না। সেই জন্যই রাজ্যের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে, এই মমতা ব্যানার্জির সরকারটাকে যত দ্রুত সম্ভব ছুঁড়ে ফেলে দেওয়া সিদ্ধান্ত নিতে হবে। খুব লজ্জার, খুব দুর্ভাগ্যের। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, এবং অবশ্যই যারা যোগ্য, যাদের চাকরিগুলো চলে গেল তাদের জন্য আমি আবারও বলছি সমব্যথী, তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক আপনাদের কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।